তো আজকের রেজাল্টটাও খুব সিম্পল, যে আমরা অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক কি, তারপরে ধরো নিউরাল নেটওয়ার্ক কিভাবে লার্ন করে, এই জিনিসগুলো আমরা শিখবো। তবে তার আগে আমার একটু কোয়েশ্চেন আছে, যেমন লাস্ট ক্লাসের পরে একজন আমাকে বলতেছিলেন যে এমএল এর কিছু লেকচার চাইতেছিলেন। আহ, তো সেই হিসেবে আপনাদের একটু জিজ্ঞেস করবো যে এআই এমএল, মানে দ্যাট মিনস এআই একটা ব্রড ফিল্ড, রুল বেসড ডেটা ড্রিভেন, সেখান থেকে এমএল হলো ডেটা ড্রিভেন, তার একটা সাবফিল্ড ডিএল। এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে অ্যাটলিস্ট একজনকে আমি পাইছি যার কনফিউশন ছিল। আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা এআই এমএল ডিএল এইগুলোর পার্থক্য? ঠিক পর না থাকলে আমি আগাবো এখন। ভাইয়া একটু আম, মানে এখন একটু দেখালে মনে হয় আচ্ছা ভালো ঠিক আছে, হবে। সমস্যা নেই। এটাই জানতে চাচ্ছি যে আপনাদের এই এক এক ধাপে আগে এগুলো ক্রিস্টাল ক্লিয়ার করলে তাহলে পরে এগুলো ইয়ে হবে। আচ্ছা, তাহলে আগের লেকচার ছিল খুবই জেনারিক, এখন আমরা স্পেসিফিকলি বলবো যে এআই। এআই এর এই পর্যন্ত এআই অ্যাকচুয়ালি ডেফিনিশন ওইভাবে, মানে ওয়েল ডিফাইন্ড কোনো ডেফিনিশন নাই, কারণ ইন্টেলিজেন্স আই যেটা, এইটারই কোনো ওয়েল ডিফাইন্ড ডেফিনিশন নাই। এই পর্যন্ত আমি বই, ভিডিও, অনলাইন থেকে একটা মোস্ট সুইটেবল একটা ডেফিনিশন যেটা পাইছি, সেটা হলো যে আপনার গিভেন সাম বিলিফ। বিলিফ বলতে কি বোঝায় এটা আমরা দেখবো। গিভেন সাম বিলিফ, you act like to maximize some goal। আস্তে আস্তে জি জি। আপনাদের কথা ভেঙে ভেঙে আসতেছে। তাহলে এখন কি শোনা যায়? দেখেন এখন শুনতে পাচ্ছি কথা, কিন্তু কথা না ব্রেক হয়ে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে। এবারে ক্লিয়ার আছে কিনা একটু দেখেন, আমার হলে বললেন। হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে যে আমি এই পর্যন্ত যেটা আমার মোস্ট সুইটেবল মনে হয়েছে, কারণ এই এর অনেক মানে আপনার ভেগ ডেফিনিশন অনেক কিছু পাওয়া যায়। তো মোস্ট মানে ক্লিয়ার কাট ডেফিনিশন যেটা হচ্ছে যে গিভেন সাম বিলিফ, আপনাকে সাম বিলিফ বলতে যে কিছু অ্যাকশন আপনাকে প্রি ডিফাইন করে দেওয়া হলো, সেইখান থেকে আপনি অ্যাক্ট করবেন টু ম্যাক্সিমাইজ সাম গোল। ওকে, দ্যাট মিন্স ধরেন আমাদের ক্ষেত্রে যে আপনারা ইমেলে যে ইয়াটা দেখছেন, জাস্ট ইমেলের উপর রেফারেন্সটাই টানি। তো আমাদের একটা সাম বিলিফ দেওয়া ছিল যে আপনার এইটা হলো, এটা হলো গোল, মানে আমার মিনিমামে পৌঁছাইতে হবে, এটা মিনিমাম। ডিআই বাই ডিএক্স এটা হলো যে আপনার মিনিমামে পৌঁছাইতে হবে, এটা গোল। আর সাম বিলিফ হলো যে ডিওয়াই বাই ডিএক্স এইটা হলো আপনার মাইনাস করতে হবে, আপনার যে কারেন্ট যে ডাব্লিউ আছে এখান থেকে মাইনাস করতে হবে। তো যারা এগুলো অলরেডি জানেন তাদের জন্য যে এইটা হলো আমাদের সেই বিলিফ, যে আমাকে যদি মিনিমামে যাইতে হয় তাহলে সবসময় আমার ডাব্লিউ থেকে গ্রেডিয়েন্টটা মাইনাস করতে হবে, আর আমার গোল হলো মিনিমামে যাওয়াটা। ওকে, তো এটা গিভেন সাম বিলিফ, আপনার সাম বিলিফ দেওয়া আছে যে এটা ফ্যাক্ট, ফর ফ্যাক্ট আপনি এটা জানেন। হ্যাঁ, কেউ যেমন ইবাদত বন্দেগী করতেছে, তো সে ফর ফ্যাক্ট সে বিশ্বাস করে বিলিভ যে পরকাল আছে, আমি এখানে হিসাব দিতে হবে, আমি ইবাদত বন্দেগী করবো, হ্যাঁ এরকম। তো এটা খুব স্পিরিচুয়াল হয়ে গেলো। তো আপনি ধরেন যে আপনি ঢাকায় যাবেন, তো তাহলে আমি হলো আমার যশোর থেকে ঢাকায় যেতে গেলে তাহলে আমি অফকোর্স বরিশালের গাড়িতে আমি উঠবো না, তাই না? তো আমার বিলিফ যে আমি ঢাকায় যাবো, ঢাকায় যেতে গেলে আমাকে ওইদিকে ঢাকা লেখা থাকে ফ্রম যশোর টু ঢাকা, এই গাড়িতে উঠতে হবে, আর আমার গোল হলো ঢাকায় পৌঁছানো। হ্যাঁ, তো এরকম যে গিভেন সাম বিলিফ, আপনি আপনার অ্যাকশন এরকম হবে, অ্যাকশন বা বিহেভিয়ার, যে আপনি আপনার গোল ম্যাক্সিমাইজ করবেন। তাহলে এই বিলিফটা আর গোলটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাকশনটা এইটা ডিপ লার্নিং মানে আমাদের যে এমএল গুলো ওরা মানে আপনার ফিগার আউট করবে যে কোন অ্যাকশন গুলো আমাকে নিতে হবে। ওকে, আই থিংক এটা ক্লিয়ার, না হলে বলবেন যে আমি এটা কি বলতে চাচ্ছি। ইন্টেলিজেন্সের ডেফিনিশন এটা সামহার, ওকে, যে আপনার কিছু বিলিফ, প্রিডিফাইন্ড সেট অফ রুলস বা বলতে পারেন বিলিফস দেওয়া আছে। বিলিফ বলতে বলে একটা বোঝালাম যে কোডে কি হতে পারে, যে আপনি সবসময় একটা রুলস আছে মাইনাস করবেন, আর গোল হলো মিনিমামে পৌঁছানো। তো তাহলে গিভেন সাম বিলিফ আপনার বিহেভিয়ারটা এরকম হবে যে আপনি গোলটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করুন। গোল ম্যাক্সিমাইজ মানে আপনি মিনিমামে, এইখানে ম্যাক্সিমাইজ মানে কি, আমি করতেছি মিনিমাইজ। গোল ম্যাক্সিমাইজ করা মানে আমি কত এফিশিয়েন্টলি এবং কত ইফেক্টিভলি আমি মিনিমামে পৌঁছে। এফিশিয়েন্ট মানে কত দ্রুত, আর ইফেক্টিভ মানে আমি দ্রুত যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ওর দিকে যাচ্ছি। ওকে, তো
তাহলে এটা গেল একটা ইন্টেলিজেন্সের ডেফিনিশন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? যে সাম মেশিন যদি when machine shows intelligence, মেশিন যখন ইন্টেলিজেন্স শো করে, যে তাকে আপনি সেট অফ বিলিফ দিয়ে দেন, কিছু প্রিডিফাইন্ড স্টেট বলতে পারেন, এখানে বিলিফ বলতে কিছু স্টেট তাকে দিয়ে দেন, যেমন আমরা ইনিশিয়াল কিছু র্যান্ডম স্টেট দিয়ে দিই, তারপরে দেখা গেল যে তাকে ওই তার গোলটা সে সে সেই অনুযায়ী বিহেভ করবে যাতে তার গোলটা সে ম্যাক্সিমাইজ করবে। এআই, তো এআই কয় প্রকার হইতে পারে? এআই হইতে পারে রুল বেসড, আর এআই হইতে পারে ডেটা বেসড। একটু খেয়াল করে, যদি কারো এটা রাষ্ট্রীয় হয়ে থাকে এটা নলেজটা, তো এটা আর আলোচনা হবে না আশা করি। তো এখন দেখেন, যে ধরেন আপনি কার রেকগনাইজ করবেন, একটা কম্পিউটার ভিশন মডেল তৈরি করুন কার রেকগনাইজ করুন, যে আপনার কাছে ডিফারেন্ট টাইপ অফ কারের ফটো আছে, আপনি এটা একটা প্রোগ্রামের মধ্যে দিবেন যে রেকগনাইজ করতে পারবে যে এই কারটা দেখা গেল যে বিএমডব্লিউ, এটা মার্সিডিজ, বা এটা দেখা গেল টাটা, এটা এরকম। হ্যাঁ, তো দুইটা প্রিন্সিপাল আছে। একটা হলো ওই যে এলন মাস্কের বদৌলতে এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে পপুলার হয়েছে, ফার্স্ট প্রিন্সিপাল, ডিরাইভ ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল কি? এটা হলো একটা রেশনালিস্ট চিন্তা ভাবনা, যেমন আমরা ক্লাসিক্যাল অ্যালগরিদম ডেভেলপ করি, যে আমরা একটা প্রবলেম সম্পর্কে ভাবি যে আমাকে পয়েন্ট এ টু বি যাইতে হবে, এ টু বি যাইতে হবে আমাকে, তো এইটা যাওয়ার কিছু ফিক্সড রুল আমরা বের করি। যাদের অ্যালগরিদমের ধারণাটা ক্লিয়ার আছে, দেখবেন যে কিছু হিউরিস্টিক ধরা হয়, হিউরিস্টিক আমরা ধরি, ফার্স্ট সার্চ সার্চ অ্যালগরিদম বিশেষ করে ওইগুলো হলো যে বিলিভ টাইপ বলতে পারেন, জাস্ট সাইড সাইড নট। তো ধরেন আমি যে এ থেকে বি তে যাব, এখন এ থেকে বি তে যাওয়ার আমার যদি এরকম কিছু রাস্তা থাকে, দেখা গেল যে যদি এইখানে পয়েন্টে গেলাম, এইখান থেকে যে রাস্তাটা, তাহলে এ থেকে বি তে শর্টেস্ট টাইমে পৌঁছাবো। তো আমি এ থেকে একটা পয়েন্টে গেলাম, সেইখান থেকে যে শর্ট পয়েন্ট কোনটা আছে সেটা দেখলাম, তার থেকে আমি পরে শর্ট পয়েন্ট কোনটা আছে সেটা দেখলাম, বললাম এটা শর্ট পয়েন্ট, এটা শর্ট পয়েন্ট, এটা শর্ট পয়েন্ট। তো তাহলে এইটা হলো আপনার রুল বেসড, যে আমি তাকে একটা রুল দিয়ে দিচ্ছি যে তুমি যে পয়েন্টে আছো, কারেন্ট পয়েন্ট যেটা আছে, ওইখান থেকে যে আশেপাশে যে পয়েন্টগুলো আছে তার থেকে শর্টেস্ট যে ডিসটেন্স ওইখানে যাবো, যে ইফ ডিসটেন্স ইজ শর্টেস্ট বা মিনিমাম, তো তাহলে তখন আমি ওই পয়েন্টে যাব। এটা রুল বেসড, এইভাবে এইভাবে আমি এ থেকে বি তে পৌঁছাবো। ওকে, আর এবার কিছু কিছু প্রবলেম আছে, সেগুলা রুল বেসড আমরা এরকম ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভেবে বের করতে পারি। ফার্স্ট প্রিন্সিপাল মানে আমি প্রবলেমটা সম্পর্কে থরোলি স্টাডি করলাম, প্রবলেমটা বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করি, আমি একদম একটা ফিক্সড ফ্রেমওয়ার্ক বের করলাম, কিছু রুল, রিজিড রুল, নট ফ্লেক্সিবল, রিজিড রুল। ওইখান থেকে আপনার ব্যত্যা করতে পারবেন। যেমন ধরেন সংক্ষেপে কেমন হচ্ছে, আমি একটা নাম্বার স্কোয়ার করতে চাই, তাহলে এক্স এর সাথে এক্স আমি মাল্টিপ্লাই করবো, আমি এরকম করতে পারি না, এক্স 3 বার মাল্টিপ্লাই করতে পারি। ওকে, তো তাহলে এই রুলটা নট ফ্লেক্সিবল। তো সেই ইকুয়েশনের কথা চলে যাচ্ছে আমাদের। তো তাহলে এ থেকে বি তে পৌঁছাইতে আমার যদি যদি শর্টেস্ট পসিবল ডিসটেন্স আমি বের করতে চাই, তাহলে আমাকে একটা রুল বের করতে হবে এরকম, এটা হলো রুল বেস। এখন দেখা গেল যে সাম এই সিনারিওটা অনেক কমপ্লেক্স, দেখা গেল এটা একটা খুব নেটওয়ার্ক মেশ, নেটওয়ার্কের একটা মেশ, দেখা খুব জটিল একটা নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট রাউটিং, ইন্টারনেটের মধ্যে যে রাউটার গুলো থাকে, দেখা গেল আমি ইউএসএ থেকে দেখা গেল যে বাংলাদেশে সে হলো যে কল করতেছে বা কোনো একটা ইন্টারনেট সে ট্রাফিক আসতেছে, তো তাহলে শর্টেস্ট রাউট সে কিভাবে ডিটেক্ট করবে? এটা নেটওয়ার্কের প্রবলেম। তারপরে আমরা জাস্ট ইমেলের বিষয়ে চিন্তা করি, যে তখন দেখা গেল যে আমি যদি এইটা সার্চ করতে চাই, তাহলে সার্চ স্পেস খুব মানে আপনার বেশি হয়ে যাচ্ছে, অনেক কম্পিটিশন করা লাগছে, এবং সাথে সাথে দেখা গেল যে টাইমটাও অনেক বেশি লাগছে, কম্পিটিশন দ্যাট মিনস অনেক টাইম লাগছে। তো দেখা গেল, এবং তারপরে আরেকটা জিনিস দেখা গেল যে এই নেটওয়ার্ক গুলো আপনারা হয়তো জানেন যে রাউটার অফ থাকতে পারে, রাউটার গুলো সবসময় সব রাউটার থাকবে এরকম না, ফিক্স থাকবে এরকম না। তো আমি দেখলাম যে এটা খুব হ্যাসেল, যে আমি এটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে বের করতে পারতেছি, যদিও বের করতে পারি সেটা নট প্র্যাকটিক্যাল সলিউশন। তখন আমরা কি করতেছি, যে আমরা এ থেকে বি পর্যন্ত দেখা গেল যে ট্রাফিক পৌঁছেছে, দেখা গেল কিছু ডেটা প্যাক আছে, কিছু ডেটা প্যাকে আশা করি এইটা না বুঝে বলবেন টার্মগুলো, টার্ম বলতেছি। ধরেন ডেটা প্যাকেট আছে,
এটা দেখা গেলো এ থেকে বি তে পৌঁছাইছে কি, কিছু পৌঁছাইছে, কিছু দেখা গেলো পৌঁছায়নি, লসই কিছু ট্রান্সপোর্টেশন থাকে। দেখা গেলো কিছু ডেটা ডেটা বি এ পৌঁছাইছে, বি পৌঁছায় নাই, হ্যাঁ। তো এরকম কিছু নিয়ে আমরা দেখা গেল যে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করলাম, যে অটোমেটিক্যালি এ থেকে যখন একটা ডেটা প্যাকেট বি তে যাবে, সে ওই এর মাধ্যমে একটা ডেটা পাথ প্রেডিক্ট করবে, মানে সে ডিটারমিন করে দেবে, নট দ্য শর্টেস্ট বাট দ্য অপটিমাম ওই সিনারিও। ওকে, শর্টেস্ট আর অপটিমাম কিন্তু মানে পার্থক্য আছে। শর্টেস্ট মানে একদম পারফেক্ট সলিউশন, অপটিমাম মানে ওই সিনারিওতে এটা পারফেক্ট না হইলেও মানে প্র্যাকটিক্যাল। ওকে, এইটা হচ্ছে আপনার ডেটা ড্রিভেন, যে আমার কাছে অনেকগুলো ডেটা আছে যে ট্রাফিক অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে ইন্টারনেটের মধ্যে দিয়ে ডেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এবং তখন আমি নতুন একটা ডেটা প্যাকেট আসলে মেবি তার নেচার কেমন, যে ভিডিও কলের ডেটা হইতে পারে, বা দেখা গেলো সেটা হয়তো ডার্ক ওয়েবের ডেটা হইতে পারে, তো সেটা এ থেকে বি তে কোন রাউটে গেলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি পৌঁছাবে, সেটা একটা অপটিমাম সলিউশন। দ্যাট মিন্স যেটা নট পারফেক্ট বাট ওই সিনারিওতে ওটা গুড এনাফ। ওকে, তো এই জায়গায় হলো আমরা ডেটা ড্রিভেন করি, আমরা ডেটা দিয়ে ওই যে মেশিন লার্নিং এর যে আছে যে আমরা এক্স দেই, ওয়াই দেই, ওয়াই প্রেডিক্ট করি, তারপরে দেখা গেল যে ওয়াই এর সাথে ওয়াই হ্যাটটা কম্পেয়ার করে আমি তাকে একটা ফিডব্যাক। তো তাহলে এই যে ডেটা ড্রিভেন এআই, এটা কিন্তু একটা বিলিফ আছে, মানে যে আমরা দেখা গেল যে তাকে বলতেছি যে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে হবে, এটা গোল, বি পয়েন্ট যাওয়া হলো গোল। এবার দেখা গেল যে তাকে আমরা এই যে মডেলটা হলো আমাদের সেই বিলিফের, যে আমার এই মডেলটা অ্যাকচুয়ালি কাজ করে এ থেকে বি এর পর্যন্ত আপনার চাইতে হেল্প করে, ওকে, তোমাকে হেল্প করবে, তখন আপনি আপনার গোলটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন যে এ থেকে বি তে কিভাবে সহজে যাওয়া যায়। তাহলে এটা একটা ইন্টেলিজেন্স সিস্টেম, কিন্তু এটা এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভাবতেছি না, যে প্রবলেমটা থ্রোলি স্টাডি করে আমি দেখা গেল যে প্রবলেমের সব আগাপাস্তলা ভেবে একদম ফিক্স কিছু রুল বের করতেছি। ফ্লেক্সিবল একটা রুল, ফ্লেক্সিবল কিন্তু মনে, এটা বোঝা গেল কিনা বলে, এটা হলো এমএল, যেটা বিভিন্ন যখন এআই বের করে ওটা হলো মেশিন লার্নিং, আর রুল বেসড এআই আমরা হলো ট্রেডিশনাল কম্পিউটার অ্যালগরিদম। যে এটা একটু ক্লিয়ার হইলে বা না হইলে আমাকে বল, মুশকিল ভাই কি বুঝে নিচ্ছি? না বুঝলে আমাকে বলে, এখন ভয়েস শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। পছন্দ জিনিসটা কেমন? না, আমি ক্লিয়ার না এখনো, পরে ক্লিয়ার হয়ে নিব, একটা সমস্যা নেই। না, অন্য কারোর আছে সেম ক্লিয়ার অনলাইন করে বোঝা গেছে অন্য কারোর, মেবি এক্সাম্পলটা কমপ্লেক্স ছিল। হ্যাঁ স্যার, ওকে, No, same situation. সেম সিচুয়েশন। জি। এক্সাম্পল Clear হইতে না, আমি যে তবে একটু মনে হয় এক্সাম্পলটা একটু জটিল হয়ে গেছে। আমিও মেশিন লার্নিং, হ্যাঁ, আপনারা বলবেন আমি ফিডব্যাক নিব, আর তাহলে আমি খুব সিম্পল একটা সিনারিও দিই, খুবই সিম্পল হলো, ধরেন যে আমরা বললাম যে আপনার ইউজুয়ালি আমরা জানি যে এক্স কে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই, এটা যদি একটা ইনপুট আউটপুট রিলেশনশিপ হয়, ইনপুট আর আউটপুট রিলেশনশিপ হয়, মাঝখানে ধরেন আমার একটা ডিভাইস, এটা একটা সিস্টেম, মানে ডিভাইস হইতে পারে, প্রোগ্রাম হইতে পারে, তো আমাদের ক্ষেত্রে এটা একটা প্রোগ্রাম, যে কি করে একটা এক্স নেয়, আর এক্স স্কোয়ার আউটপুট। ওকে, এইটা হলো যে আমাদের প্রোগ্রামের কাজ, এক্স নেয়, সে একটা ইনপুট নেয় আর সেটাকে স্কোয়ার করে আমাকে আউটপুট দেয়। ট্রেডিশনাল প্রোগ্রামিং যে ফার্স্ট প্রিন্সিপাল বললাম, যে এখানে আমরা একটা প্রবলেম সম্পর্কে ভাবি, ভেবে রুল বের করি, তারা খুঁজে বের করছে যে এক্স এর সাথে এক্স কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার পাই। তাই ম্যাথমেটিক্সিয়ানরা প্রথমে এটা নিয়ে আসছে যে এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার পাই, এই রুলটা তারা বানাইছে। এবং এই প্রোগ্রামটা আমরা লিখি কিভাবে লিখি, যে দেখা গেল যে ইনপুট এক্স, তারপরে দেখা গেল যে আমাদের যে অপারেটর আছে এক্স মাল্টিপ্লাই এক্স, তারপরে এইটা রেজাল্টটাকে, এই যে রেজাল্টটা এটাকে সাম রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রাখি, রেজাল্টটাকে আমরা রিটার্ন করি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এটা কি বোঝা গেছে যে আমরা কম্পিউটার প্রোগ্রামিং তো এই করি, এটা ক্লিয়ার? আমি বল সি, তারপরে একটু বল, আমি ক্লিয়ার করতে পারছি। clear. আচ্ছা, এখন ধরেন এই ইকুয়েশনটা আবিষ্কার হয় নাই, আপনার একটা ডিভাইস আছে,
ধরেন আপনি সেটার মেজারমেন্ট ডিভাইস হিসেবে দেখলেন ভোল্টেজ বা কারেন্ট কিছু একটা মাপতেছেন মেবি। এখন ডিভাইসের প্রপার্টি হলো আপনি এই পাশে যে কোয়ান্টিটিটা দেন, যেমন কোয়ান্টিটি এক্স, এবং আপনি রাফলি এক্স স্কোয়ার বা একটা কোয়ান্টিটি পাচ্ছেন, কিন্তু আপনি জানেন না অ্যাকচুয়ালি এটা স্কোয়ার কি। যেমন ধরেন আপনি 1 ভোল্ট দিলে 2 ভোল্ট পাচ্ছেন, মেবি একটা ট্রান্সফরমার হইতে পারে। সরি, 1 ভোল্ট দিলে 1 ভোল্ট পাচ্ছেন, 1 ভোল্ট দিলে 1 ভোল্ট, 2 ভোল্ট দিলে আপনি পাচ্ছেন হলো 4, 4 দিলে পাচ্ছেন হলো 16। ওকে, তো 1 2 4, তারপর 3 দিলে আপনি 8 9 পাবেন এরকম। দ্যাট মিন্স এটা আমরা জানি যে এই রিলেশনটা ধরেন আমরা জানি না, এই রিলেশনটা আমরা জানি না, আমরা এই ইনপুট আউটপুট গুলো আমাদের কাছে আছে। দ্যাট মিন্স এই ডেটা গুলো আছে, এই ডেটা গুলো আছে, এটা হলো আমার ইনপুট আর এটা হলো আমার আউটপুট, মানে y = x স্কয়ার। তো তাহলে আমাদের কাছে একটা প্রোগ্রাম বা একটা ডিভাইস কিছু একটা আছে যেটা একটা ইনপুটকে একটা আউটপুটে কনভার্ট করে, এবং কনভার্ট করার পরে আমরা কিছু এম্পিরিক্যাল ডেটা নিচ্ছি, এম্পিরিক্যাল ডেটা নিচ্ছি, যে 1 1 2 4 3 9, তারপরে 4 16, হ্যাঁ। এখন নিয়ে আমরা এই মাঝখানে যে রিলেশনশিপ, দ্যাট মিন্স আগে যেটা আমাদের নন ছিল, যে বললাম ফার্স্ট প্রিন্সিপাল কি, যে আমরা এই রুলসটা বের করছি যে একটা নাম্বারকে স্কোয়ার করতে গেলে তার সাথে তার নিজেকে মাল্টিপ্লাই করতে হয়। এই রিলেশনশিপটা তখন আমরা জানতাম, ধরেন আমরা জানি না, এটা আবিষ্কার হয়নি। তখন আমরা কি করব, যে আমাদের ধরো একটা স্কোয়ার মেশিন আছে, যে স্কোয়ার করার মেশিন আছে, স্কোয়ারিং মেশিন, কিন্তু আমরা এখানে একটা আবিষ্কার করে পারিনি। এই মেশিনটা অ্যাকচুয়ালি করে কি, সে একটা এক্স দিচ্ছে, তাকে ওয়াই বানাচ্ছে, এবং দ্যাট মিন্স 1 নিলে 1 বানায়, 2 নিলে 4 বানায়। তো আমরা এই রিলেশনশিপটা কি, এর মধ্যে সে মানে এক্স আর ওয়াই এর রিলেশনশিপটা আমি বের করতে চাচ্ছি। আগে প্রথমে রিলেশনশিপটা ইমপ্লিমেন্ট করছিলাম, তারপরে ইনপুট দিলে আউটপুট পাইছিলাম। এখন চাচ্ছি কি ইনপুট আর আউটপুট আমরা পাচ্ছি, এই রিলেশনশিপটা বের করতে চেষ্টা করতেছি। তখন আমরা কি করব, আমরা একটা এমএল অ্যালগরিদম, এটা নট জেনারেল, একটা এমএল অ্যালগরিদম। সে কি করবে, সে প্রত্যেকটা ইনপুট আর আউটপুট পেয়ার নিবে, দ্যাট মিন্স এই ইনপুট আউটপুট, এই ইনপুট আউটপুট, এইগুলো নিবে। নিয়ে সে কি করবে, এই ইনপুটের জন্য সে একটা আউটপুট প্রেডিকশন দিবে, যে 1 দিলে এই সিস্টেমটা র্যান্ডমলি, সে এখানে কিছু ইনিশিয়াল স্টেট দিবে। এটা আমরা কি দেখবো, স্টেটগুলো কি র্যান্ডমলি ইনিশিয়ালি তার একটা স্টেট থাকে, দ্যাট মিন্স তার মধ্যে কিছু ভেরিয়েবলের কিছু ভ্যালু থাকে, তাকে আমরা x দিলে সে y হ্যাট দিবে, প্রেডিক্ট করবে। এখন সে কত মানে গেস করতে বলতেছে, এখন সে কত ভালো করলো এইটা আমরা এখানে এই ভার্সেস একটা কম্পেয়ার করব। y মানে অ্যাকচুয়াল, তার মানে ধরেন 1 দিলাম, তার 1 দিল বা 2 দিলাম, 2 দিলে আউটপুট 4, এখানে সে মেবি দেখলো যে 3.5 আউটপুট দিল। সে গেস করতেছে যে এই রিলেশনশিপটাকে সে গেস করতে চেষ্টা করতেছে, বলতেছে 2 দিলে 3.5 পাওয়া যাবে, কিন্তু আদতে অ্যাকচুয়ালি আমরা 4 পাই। তখন তাহলে 3 আর 0.5 আর 4, তাহলে মানে 0.5 আমার এরর আছে, এটা আমি তখন জানাবো ইমেল অ্যালগরিদম দিয়ে, আমি তুমি যেটা প্রেডিকশন করতেছো ওইটা রিয়েল ভ্যালু থেকে 0.5 কম আছে, তা তুমি নিজেকে অ্যাডজাস্ট করো। তখন এই ইনফরমেশনটা দিয়ে এই নিজের এই স্টেট গুলো, যে বিভিন্ন ভেরিয়েবলের ভ্যালু থাকে এখানে, সেগুলোকে চেঞ্জ করে আবার একটা সময় সে দুইটাকে নেয়, নিয়ে হয়তো দেখা গেলো এবার 3.9 পাইলো, এবার যেতে দেখা গেলো যে 3.99, হয়তো 4 হবে না এক্সাক্ট। তো এটা আমি বলতেছি যেটা পারফেক্ট হবে না হয়তো, কিন্তু গুড এনাফ। এইটা হলো আমার মেশিন লার্নিং। এটা কি বোঝা গেল? এটা একটু বলেন মুশির ভাই, সরোর ভাই। ক্লিয়ার, এখন ক্লিয়ার হলো। গুড টু গো। ইনপুট এবং আউটপুট দুটাই আমার সেট থাকবে, এটাই তো কথা। ওইটাই জানা থাকবে, ওইটা অ্যাকচুয়ালি কেন হয় না, কারণ শুধুমাত্র এটাই মেশিন লার্নিং না, মেশিন লার্নিং আরো আছে পরে যেখানে আউটপুট থাকে না, তো তারপরে এটাই আনা, ধরেন আপনারা একটু বুঝতে এটা। তো সেই মেশিন লার্নিং এর একটা সাব ফিল্ড হলো ডিপ লার্নিং। ওকে, তো সেটা আমরা শিখতেছি। তো আশা করি এরপরে আর এটা নিয়ে কনফিউশন হবে না, এটা একটু ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। ওকে, তারপর দেখি ডিপ লার্নিং অ্যাকচুয়ালি কি হয়। ডিপ লার্নিং এ জাস্ট আমরা গত ক্লাসে যেটা পড়াইছি যদি নাও বুঝেন, আমরা একটা স্পেশাল টাইপ অফ এন্ট্রি ইউজ করি, যেটাকে বলে এএন, আর্টিফিশিয়াল নিউরন। আর্টিফিশিয়াল নিউরন, অবশ্য নিউরনের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট নামটাই আছে। আর অনেকগুলো আর্টিফিশিয়াল নিউরন মিলে আমরা আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক তৈরি করি, নিউরনের অনেকগুলো নেটওয়ার্ক তৈরি করি, যেটাকে আমরা এএন এএন। ওকে, তো আশা করি এটা প্রবলেম নেই। তো এখন এএনটা অ্যাকচুয়ালি কি করে,
অ্যাকচুয়ালি কি করে, এটা খুবই সিম্পল, এটা আমাদের অলরেডি জানা পরিচিত, যারা এমএল করছেন এই জন্য বলি যে ডিপ প্ল্যানিং করতে গেলে আপনার এমএলটা পড়ে আসছে বেটার। কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলুন। ভাই আমি এটা বুঝি না অ্যাকচুয়ালি। কোনটা? এএনএন টা আপনি যেটা ও আচ্ছা আচ্ছা। মানে মেশিন লার্নিং এর বিভিন্ন রকম অ্যালগরিদম আছে, প্রথমে আমরা লিনিয়ার রিগ্রেশন, তারপরে হলো যে আপনার লজিস্টিক রিগ্রেশন, এরকম আছে না? তো দেখা গেল যে এরকম একটা সাব অ্যালগরিদম হলো ডিপ লার্নিং এর মধ্যে, সরি এমএল এর মধ্যে ডিপ লার্ন। এটা স্পেশাল টাইপের একটা আহ, ধরেন ইউনিট ইউজ করে, যেটাকে বলা হয় নিউরন বা আর্টিফিশিয়াল নিউরন। এটা কি আমরা এখনো বলি নাই, আর্টিফিশিয়াল নিউরন বা এএন। আর অনেকগুলো নিউরনের একটা নেটওয়ার্ক ইউজ করে অ্যাকচুয়ালি, ওই জন্য মানে বিভিন্ন ভাবে নিউরনগুলো সাজায়। ধরেন একটা নিউরন, এরকম একটা নিউরন দিলাম, এরকম একটা নিউরন দিলাম, এগুলোকে কানেক্ট করলাম, সাজালাম, তো এটা একটা নেটওয়ার্ক। এই জন্য এটার নাম হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আমরা অ্যাকচুয়ালি হোল কোর্স ধরে দেখবো যে আমরা যদি সাজাই, এক এক ভাবে সাজানোর জন্য এক এক টাইপের ডেটার উপরে ভালো কাজ করবে, যেমন ইমেজ, টেক্সট, ধরেন ট্যাবুলার ডেটা। তো এই এনএন গুলো আমাদের বিভিন্ন ভাবে সায়েন্টিস্টরা সাজায়, তারা আবিষ্কার করছেন এই জিনিসগুলো, যে কোন ধরনের স্ট্রাকচারটা কোন ধরনের ডেটার জন্য ভালো কাজ করে। ক্লিয়ার? নাহলে বলবেন। আমি এএনএন এখন মানে পুরো ইয়ে পড়াইনি, এএনএন ইয়ে পড়াইনি। নাসির ম্যাম বলেন। জি ভাই কি বলতে পারি। এটা কি মানে যতটুকু বলছি যে আমি অ্যাকচুয়ালি এএনএন বা নিউরাল নেটওয়ার্ক আর নিউরন, এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক, এটা বুঝছেন? জি জি ভাই এটা আচ্ছা, বুঝতে ওই পারছি। ক্লিয়ার এখন? হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে নিউরনটা কি দেখি। তো তার আগে একটা জিনিস, ওয়েটেড এভারেজ আর এভারেজ, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি? ওয়েটেড এভারেজ আর সিম্পল এভারেজ, অ্যারিথমেটিক এভারেজ, এর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে কি করবেন। ওয়েটেড এভারেজ আর এভারেজ, এই দুটার মধ্যে পার্থক্য। নিয়ম বল। হ্যাঁ, আকিব। এভারেজ হচ্ছে কি, যেটাকে আমরা গাণিতিক গড় বলি, হ্যাঁ। সবগুলোকে নিয়ে তাদের মাত্রা দিয়ে ভাগ করে দেওয়া। আর ওয়েটেড এভারেজ হচ্ছে তাদের টোটালটাকে পার্সেন্ট টু পার্সেন্ট ভাগ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ধরেন আমরা বুঝতে আমার পারছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক, আপনি যেটা বলছেন এটা ঠিক। আমি জাস্ট এটার সাথে একটু এলাবোরেট করে যাতে সবাই বুঝতে পারেন। সিজিপিএ ক্যালকুলেশন, যেমন একটা সাবজেক্ট, আমি অন্য অনেক ভাবে বলবো যে 3 ক্রেডিটের একটা সাবজেক্ট, সেটা আপনার খুব ইম্পর্টেন্ট কেন? কারণ ওইখানে ক্রেডিটটা বেশি, মানে তার ওয়েট বেশি। আপনি পরীক্ষা দিচ্ছেন, ধরেন আমরা পরীক্ষা দিচ্ছিলাম 210 মিনিট, তো 210 মিনিট পরীক্ষা দিলাম। তো এখন এই একটা, যেটা 3 ক্রেডিট, যেটা 2 ক্রেডিট, আবার দেখা গেল 1.5 ক্রেডিট আছে, সবই 210 মিনিটের পরীক্ষা দিচ্ছে। কিন্তু 3 ক্রেডিট যেটা, এইটা 210 পাই, 210 এর মধ্যে আমি যত বেশি পাবো তত আমার রেজাল্ট বেশি ভারী হবে, হেভি হবে, মানে ভালো হবে। আর যত আমি দেখো 2 ক্রেডিট বা 1.5 ক্রেডিট, এটাতে আমি যত বেশি পাই না কেন, তত মানে আমার রেজাল্টের উপর নেট ইফেক্ট পড়বে না। ওকে, তাহলে আমার ক্রেডিটে মানে যেটা ক্রেডিটে আমার রেজাল্টটা হিসাব হয় 3 পয়েন্ট সামথিং বা 4 এর মধ্যে যে আমার যেটা হিসাব হয়, তো সেই 4 এ কন্ট্রিবিউট করবে। ধরেন একটা সাবজেক্ট 3 আছে, তাতে যদি আমি 1 পাই বেশি, আর যেটাতে 1.5 আছে তাতে যদি আমি 1 পাই বেশি, দুইটার পার্থক্য কি? এইটা যদি কেউ বলতে পারেন তো বেটার হয়। তাহলে অন্য এক্সাম্পল ইউজ করব, যে একটা 3 ক্রেডিটের সাবজেক্ট আর একটা 1.5 ক্রেডিটের সাবজেক্ট। তো আমি এইটাতে ধরেন আমি 99 থেকে 100 পাওয়া, ধরেন স্যারকে 99 থেকে একজন না স্যার আমার আরেক বেশি দিল, তো 100 দিল। আর এইটাতে 99 থেকে 100 পাওয়া, এর মধ্যে পার্থক্য কি? এটা কি কেউ বলতে পারবে? যদি ক্লিয়ার না থাকে, একটা আর একটা ডাবল ডাবল ইয়ে করবে বা অর্ধেক কেন করবে। ডাবল ইফেক্ট মানে টোটাল মানে যে জিপিএ তে, যে এইটাতে 1 পাওয়া আর এইটাতে 2 পাওয়া সমান। ওকে, দ্যাট মিন্স এইটার ওয়েট অনেক বেশি, মানে এটা হেভি, এটা হেভি, এটা আমার টোটাল রেজাল্টে এর কন্ট্রিবিউশন অনেক বেশি। তো আমি যদি এটা ক্লিয়ার না হয়, তারপর আমি শর্টে না আরেকটা ভাবে বলি, যে ধরেন আপনি কয়েকটা সাবজেক্ট, আমার ক্যালকুলেটর নিয়ে বসা লাগে, ছোট ছোট হিসাবে এখন মানে একেবারে মাথার দিয়ে কষ্ট করতে চলে যায়। যাই হোক, তো ধরেন আমরা আরবিট্রারি কিছু সাবজেক্ট নিই, ধরেন 3টা সাবজেক্ট আছে, তো 3টা সাবজেক্ট আমার 4 একটা
প্রত্যেকটাতে আমরা একটা হ্যান্ডসাম এক্সাম্পল করি, যে ধরো আমার একটাতে সি মার্কস আসলো 100, মানে 100 আসছে, একটাতে মার্কস আসছে দেখা গেল যে 50, একটাতে মেবি 75। হ্যাঁ, এখন যদি আমি আমার অ্যাভারেজ রেজাল্ট চাই, এবং সবগুলোর হলো আপনার ক্রেডিট হলো ধরেন ম্যাক্সিমাম ক্রেডিট পয়েন্ট 4, সবগুলোর ম্যাক্সিমাম ক্রেডিট পয়েন্ট 4, যে 100 পাইলে এটা 4-এর সমতুল্য হবে, 50 পাইলে এটা এরকম আপনার যে 4-এর সমতুল্য হবে। তো ক্রেডিটের সমস্যা হলে আমাকে বলে দেবে, ক্রেডিট যদি বুঝতে সমস্যা আমি এটা পিওর নাম্বারের বলবো, তো এই সাথে ক্রেডিটটা বোঝা হয়ে যায়। তো দেখা গেল যে আমি 100 পাইছি, দ্যাট মিনস আমি এখানে পুরো 4 ক্রেডিট পাইছি। আমি এখানে 50 পাইছি, দ্যাট মিনস আমি 4-এর অর্ধেক, দ্যাট মিনস 2 ক্রেডিট পাইছি। এখানে আমি 75 পাইছি, দ্যাট মিনস আমি 3 ক্রেডিট পাইছি, মানে 3 পয়েন্ট জিপিএ যেটা হয়। তাহলে 4 + 2 + 3 এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো দ্যাট মিনস আমার কত হবে, 6 আর 3 9, তাহলে 3 পয়েন্ট। এখানে হলো আমার জিপিএ বা জিপিএ 3.0। ওকে, এখন যদি আমি বলি যে এই সাবজেক্টটা হলো আপনার কোনটা কথা বলি, জাহিদ ভাই আবার কথা ব্রেক হয়ে যাচ্ছে, আবার কথা ব্রেক হয়ে যাচ্ছে। আমি নেটের ইয়া সরাই নিয়ে আসছি, সরাই নিয়ে গেলে ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওইটা ওই দূরে সরাই নিয়ে গেলে এটা হচ্ছে, তাই না? তো আম, তাহলে এখন দেখেন যে এই হিসাবটা দেখেন, তাহলে এটা যদি মনে হয় আরো সহজ করে বলবো, যে আমি যদি এটাকে বলি এটা হলো আপনার 3 ক্রেডিট, এটা হলো আমার 3 ক্রেডিটের সাবজেক্ট, এটা 4 ক্রেডিট, এটা 4 ক্রেডিট। পার্থক্যটা কি হবে, এইখানে আমি এখন 3, মানে 100-তে 100 পাইলেও আমার ভ্যালু আসতেছে 3, এটা যার তাই আছে, এইটাতে কমে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তখন কি হবে, এটা 8 সামথিং, দ্যাট মিনস আমার হবে হলো যে আপনার 2 পয়েন্ট কত 8 সামথিং এরকম হবে, 2.8 বা 7 এরকম সামথিং কিছু হবে। তো দ্যাট মিনস আমার মার্কস আমি সেম পাচ্ছি, বাট টোটাল রেজাল্ট কমে যাচ্ছে। এটা ওয়েটেড ডিফারেন্স, তো আপনার ওয়েটেড ডিফারেন্স। এখন যদি আমি এটা বলি যে এইখানে এর সাথে 3 মাল্টিপ্লাই হয়, এর সাথে 4 মাল্টিপ্লাই হয়, বা এরকম কিছু, ঠিক করে যে এটা হলো যে আপনার 3/3, এটা হলো যে 4-এর মধ্যে অর্ধেক পাইছে, আর এটা হলো আপনার 4-এর মধ্যে 3 ভাগের 3 ভাগ পাইছে, 4-এর মধ্যে 3 ভাগ পাইছে। দ্যাট মিনস আমি যদি একটা জিনিসকে সাম করতে চাই, তিনটা জিনিস, তাহলে আমার 1/3 + 1/3 + 1/3, এইটা করলে অ্যাকচুয়ালি 3/3 মানে হোল জিনিসটা হয়। আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলতেছি, যেটা আপনাদের ইজি লাগে, যে 3টা জিনিস এরকম করলে আমরা 3 ভাগ করি সমানভাবে, এরকম হোল জিনিসটা হয়। এখানে আমরা কি করতেছি, আমরা জিনিসগুলোকে মানে আপনার করতেছি, যে আলাদা আলাদা ভাবে মানে ওয়েট করতেছি। আমি আরেকটু ইজিলি বলি, আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি, হ্যাঁ, যতটা পারি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তো আমি কয়েকটা জাস্ট আর্বিট্রারি নাম্বার নিই, জাস্ট নাম্বার নিই, বললাম যে আমি একটা পাইছি হলো যে আপনার 4, একটা পাইছি হলো 3, এটা একটা পাইছি হলো যে আপনার 2। তাহলে এটা যদি আমি অ্যাভারেজ করি 3, এটা 3টা আইটেম আছে, এটাকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে আমি 3 পাবো, 3/3। ওকে, কিন্তু আমি যদি এরকম করি যে 4 থেকে আমি অর্ধেক নিলাম, 3 থেকে আমি 1/3 নিলাম, আর 2 থেকে আমি দেখা গেল যে আপনার তাহলে 2 আর 1/3 এটা হয়ে যায় কত লাগবে, ধরেন 1/3 বললাম, আর এটা 1/3 নিলাম। দ্যাট মিনস এটাকে আমি পুরাটা নিচ্ছি না, একটা একটা থেকে আমি হলো আপনার করে নিচ্ছি। তো এই যে জিনিসটা, আগে এটা দেখি, এই 3টা 1/3 করে নিচ্ছি আমি, এদেরকে এই যে ভাগটা 4 + 3 + 2, এটাকে যদি 3 বলি, এটাকে এলিমিনেট করে দেখে যাতে বুঝতে সুবিধা হয়, 4 1/3 3 1/3 2, এটা কিন্তু এই সেম রেজাল্ট আসে, যে আপনার ফুল 100% এটা 1 হবে, মানে 3 হবে, সরি রেজাল্টটা 3 হবে। দ্যাট মিনস 4 + 3 + 2, 4 + 3 + 2, এটাকে আমি 3 দিয়ে ভাগ করলে 3 হয়, এটাকেও 3 হবে। কিন্তু আমি যদি সামহাউ বলি
যে এটা থেকে আমি 1/3 নিব না, আমি 4 এর হাফ নিব, আর 3 এর 1/3 নিব, আর দেখা গেল যে আমি 2 এর হাফ নিব। এর পিছনে ওয়েটটা চেঞ্জ করে দিলাম। আমি যে ফাইনাল রেজাল্টটা তৈরি করতেছিলাম, ফাইনাল রেজাল্ট ছিল 3, ওইটা তৈরি করতে 4 এর কন্ট্রিবিউশন ছিল 4 এর 1/3, 3 এর কন্ট্রিবিউশন ছিল 3 এর 1/3, 2 এর কন্ট্রিবিউশন ছিল 2 এর 1/3। একইভাবে আমি যদি এখন একটু চেঞ্জ করেছি যে 4 এর কন্ট্রিবিউশন আউটপুটটা, ফাইনাল আউটপুটটা তৈরি করতে 4 এর কন্ট্রিবিউশন হলো হাফ, 1/2, মানে 4 তার 1/2 দিবে, 3 তার 1/3 দিবে, 2 তার হাফ দিবে, দিয়ে তারা আউটপুটটা গঠন করতেছে। তাহলে এখানে 2 1 আর হলো কত এখানে আপনার 1, দ্যাট মিন্স আমি 4 পাচ্ছি। আগে এখান থেকে 1/3 দিচ্ছি, এখান থেকে 1/3 দিচ্ছিল, এখন তারা অর্ধেক বেশি বেশি দিচ্ছে, এই জন্য আমার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে 4 হচ্ছে। এটা না বুঝতে আমাকে বলেন, দরকার হলে আমি এটা আবার বলবো, এটা নিউরাল নেটওয়ার্ক বিশ্লেষণ খুব দরকার। এখানে কি করতেছি মানে ওয়েটেড এভারেজ, কারোর প্রবলেম হচ্ছে? নাসিম ম্যাম, এটা বোঝা গেছে? না ভাইয়া, আচ্ছা, তো দ্যাট মিন্স আউটপুটটা তৈরি করতে আমার কার কন্ট্রিবিউশন কত, ওকে? জাস্ট ফর ক্লারিটি আমি একবার একটুখানি বলি, বারবার বলা ভালো অনেক সময়। যেমন কি দিয়েছিলাম 4 + 3 + 2, এটাকে গড় করলে আমরা এরকম করি, এটাকে যদি আমি 1/3 4 1/3 3 আর হলো যে আমরা 1/3 2 হিসেবে লিখতে পারি। সেটা না করে আমরা এভারেজ, মানে এই ওয়েটটা যখন অ্যারিথমেটিক এভারেজ করা হয় তখন সবার ওয়েট সমান, সবার থেকে সমান নেওয়া হয়, ওকে? আর যখন ওয়েট এভারেজ করা হয় তখন আমরা এই সবার থেকে সমান নিই না, এখান থেকে ধরেন 2 নিলে, এখান থেকে হাফ নিলাম, এখান থেকে হাফ নিলাম, আর এখান থেকে 1/3 নিলাম, এতে আমরা আউটপুটটা চেঞ্জ হয়েছে। এখন এইটাকে আমরা কিভাবে সাজাই দিই? আমাদের মেশিন লার্নিং যে নলেজটা আছে সেটাতে আমরা যদি দেখি, ধরুন আমরা যে প্রেডিকশন করতেছি, প্রেডিকশনটা ডিপেন্ড করে ধরুন আমাদের 3টা ফিচার আছে, x1 x2 x3, এদের সাথে যে নাম্বারগুলো মাল্টিপ্লাই, এটার সাথে কিন্তু এই ওয়েটটা দেখেন সিমিলারিটি আছে না, যে এইটা হলো আমাদের সেই অ্যাকচুয়াল ডেটা ভ্যালু, এইটা 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 আমি 3 দিয়ে ভাগ করি, মানে আমি এভারেজ বের করি বা ওয়েটেড এভারেজ বের করি, ডেটা ভ্যালুগুলো কিন্তু সেম থাকতেছে, তাদের করেসপন্ডিং যে কোএফিসিয়েন্টটা যেটাকে আমরা বলছি স্যার ওয়েট, ওইটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এইগুলো হলো অ্যাকচুয়াল সেই ফিচার ডেটা ভ্যালু, তাদের করেসপন্ডিং ওয়েট গুলো আমরা চেঞ্জ করতেছি আমাদের মেশিন লার্নিং এর সময়, করে করে আমরা ওয়াই হ্যাটটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতেছি এবং এইটাকে আমরা ওয়াই এর সাথে কম্পেয়ার করতেছি। তাহলে আমার লার্নিংটা কি করতেছে, W1 W2 W3, এই ক্ষেত্রে মানে W গুলো আমরা লার্ন করতেছি কিভাবে, যে আলটিমেট আউটপুটটাকে আমরা কম্প্রাইজ করার জন্য, গঠন করার জন্য আমরা ইনপুট ডেটাগুলো একটা এক একজনের থেকে এক রকম নিচ্ছি। এবার আমরা ইনিশিয়ালি র্যান্ডমলি নিলাম, ধরেন আমি ইকুয়ালি নিলাম সবার থেকে, কিন্তু সেটা কম্পেয়ার করে দেখা গেলো ভালো অ্যাকুরেসি পাইলাম না, দেখা গেলো যে আমি এখানে 4 এখানে 3 পাইলাম, 4 পাওয়া হচ্ছে 3 পাইলাম। তখন আমরা কি করব, তখন আমরা আস্তে আস্তে অনেকগুলা টুইক করবো, যে এটা চেঞ্জ করবো, একবার হলো W চেঞ্জ করবো, W2 W3, দ্যাট মিন্স কে কতটা অবদান রাখছে, কন্ট্রিবিউট করতেছে কি করতে, যে ওয়াই হ্যাট কম্প্রোমাইজ করে, কম্প্রাইজ করে। তো সেই জন্য আমরা এই W গুলোকে টুইক করে করে লার্ন করতেছি, এবং যখন আমরা দেখবো যে যেই W ওয়াই হ্যাট আর ওয়াই একদম কাছাকাছি আমাদের এক্সপেক্টেবল হলো এই রেঞ্জে, তখন আমরা বলবো যে এইটা হলো আমার অ্যাকচুয়াল রিলেশন এই এক্স আর ডাব্লিউ গুলোর সব। কারণ এইটা ছিল আমাদের ক্লাসিক্যাল এমএল এর লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম, যদি আপনাদের খেয়াল থাকে এর সাথে একটা W0 ছিল বা V0 যেটাকে বলা হয় বায়াস, ওটা এখন বাদ, ওটা পরে আলোচনা আসবে। তো এটা ছিল আমাদের ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন। এখন এইটাকে আমরা আরেকটা অন্যভাবে ওই যে অ্যাভারেজের এইভাবে চিন্তা করবো, কেন বললাম অ্যাভারেজে, যে ধরে আমাদের একটা অ্যাভারেজিং মেশিন, একটা ইউনিট, আমরা বললাম যে আমাদের যে নিউরনটা ওইটা একটা কম্পিউটেশনাল ইউনিট, ও কিছু একটা ক্যালকুলেশন করতে পারে, ধরেন খুব সিম্পল ক্যালকুলেশন, তো বললাম ও অ্যাভারেজ করে বা সাম করে, সিম্পলি বললাম যে ও সাম করে, প্রথম আমরা কি বলছি, তার অ্যাভারেজ করে, যে আমাদের একটা ইউনিট আছে, সে কি করে, যে সাম করে, তাকে হলো যে আপনার এক্স কে সাম করে তারপরে এন দিয়ে ভাগ করে, এইটা হলো আমার একটা নিউরন, এতটুকুই কাজ করছে। নিউরন বলতে ধরেন আমাদের কাছে সে এক্স একটা ধরেন নাম্বার অফ লিস্ট অফ নাম্বার আছে 432, তাকে সে অ্যাভারেজ করে, এটা হলো আমার একটা অ্যাভারেজিং মেশিন, অ্যাভারেজিং
মেশিন বা ইউনিট, যেটাই বলতে পারেন, মেশিন বা ইউনিট, এটা হলো অ্যাভারেজিং ইউনিট। এখন তাহলে এর কি, একে যে ভেক্টরটা দেওয়া হয়, দ্যাট মিন্স তাকে এক্স দিচ্ছি আমি, x1 x2 x3, x1 x2 x3, এইটাকে সে নিচ্ছে, নিয়ে তাদেরকে সে অ্যাভারেজ করতেছে, দ্যাট মিন্স এক্স যেটাকে দিচ্ছি সেই ইনপুটগুলোকে সে অ্যাভারেজ করে এদিকে সে আউটপুট দিচ্ছে, এতটুকুই। তো এটা কিন্তু মিল আছে, দ্যাট মিন্স সে আমাদেরকে ওই এর মধ্যে ওই যে অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ দিচ্ছে, অ্যাকচুয়ালি ওয়েটেড অ্যাভারেজ একটা মেশিন যে W1 x1 W2 x2 W3 x3, সেম জিনিস, এটা কিন্তু আমাদের সেই লিনিয়ার রিগ্রেশন, কিন্তু এইটাই আবার আমাদের সেই আপনার এখানে W দিয়ে দিলাম, ধরেন W বাই W, ধরেন x এ W আর x এ, প্রত্যেকটা x এর জন্য একটা W করে নিয়ে সাম করে সে ভাগ করে দিচ্ছে সামহাউ, বা এখানে অ্যাকচুয়ালি ভাগটাও হবে না, তো ধরে নেন যে এখানে একটা অ্যাভারেজিং মেশিন, এখানে একটা অ্যাভারেজিং মেশিন। এখন যখন এখানে আমার একটা ভুল আছে, কি ভুল কেউ বলতে পারবে? যখন এটা I দিলাম, W এখানে ইনক্রিজ করলাম, তখন এখানে একটা টার্ম রিডান্ডেন্ট আছে, কোনটা বলেন তো? কোশ্চেনটা বলুন না ভাইয়া। মানে আমি যখন এটা এভারেজ থেকে ওয়েটেড এভারেজ করলাম, তখন এখানে একটা জিনিস আমাকে বাদ দিতে হবে, কোনটা? এন কি এখন আমাদের দরকার আছে? এন কিন্তু আমাদের দরকার নেই, মানে এভারেজ করার জন্য যে এনটা ওইটা লাগতেছে না। ওইটা লাগতেছে। এটা বুঝছেন তো যে ওয়েটেড এভারেজ কারণ ওয়েটগুলো এখন আমি ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে দিয়ে দিচ্ছি, এটা ক্লিয়ার না? জি গুণ হয়ে, বুঝছেন? জি ভাই গুণ হয়ে আমরা ওই ভ্যালু। হ্যাঁ, তাহলে ওই ডাব্লিউ দিয়ে আমরা এন এর কাজটা করতেছি, মানে আমরা তো এখন সবাইকে সমান ওয়েট দিচ্ছি না, এনটা আগে ছিল অ্যাকচুয়ালি সবার ওয়েটের ইনভার্স, ওকে? এখন জাস্ট ওইটাকে আমরা এর মধ্যে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমাদের লিনিয়ার রিগ্রেশন ইউনিটটাই আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট মিন্স এটা কিন্তু অলরেডি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম, ওকে? লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমটাকে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট একটু থিংকিংটা আলাদা করতে হবে। এখন আমরা এটা কি করলাম, যে তাহলে একটু ভালোভাবে লিখি যে xi আপনার WI xi, মানে প্রত্যেকটা ফিচার আর তার ওয়েট, এইটা একটা ধরে নিউরনের মধ্যে আছে, এবং সে ধরেন আমরা তিনটা নিল, যতগুলো x নিবে x1 থেকে শুরু করে x2 থেকে শুরু করে সে ডট 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 xn পর্যন্ত বা xi পর্যন্ত সে নিতে পারে, xi পর্যন্ত সে নিতে পারে, যতগুলো x সে নিতে পারে। এখন আমি কি করব, আমি এইটাকে একটু চেঞ্জ করে, এটাকে একটু চেঞ্জ করে কি করব, দেখেন যে এর মধ্যে শুধু সাম করব, এর মধ্যে শুধু সাম করব, এবং আমি তিনটা ধরি এখানে, অসংখ্য না ধরি, x1 x2 x3 x2 আর x3, এবং এদের যে করেসপন্ডিং ওয়েট, তার যে মাল্টিপ্লিকেশনটা, এইটাকে আমি অ্যারো দিয়ে সিম্বলাইজ করছি, যে x1 এর সাথে w1 মাল্টিপ্লাই হয়ে এই সামের মধ্যে যাবে, এটা একটা মেশিন, এটা ধরেন যে আপনার সামেশন মেশিন, সামেশন মেশিন, যে x1 ইনপুটটা w1 তার সাথে তার ওয়েট হলো w1, তার সাথে মাল্টিপ্লাই হয়ে সামের মধ্যে যাবে, x2 টা w2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে সামের মধ্যে যাবে, আর x3 টা w3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে সামের মধ্যে যাবে, এটা একটা সামেশন মেশিন, হ্যাঁ? এবং সে আমাদেরকে y ভেক্টর দিবে, সে আমাদেরকে y ভেক্টর দিবে। তো এইটা হলো সামেশনটা, হলো একটা লিনিয়ার অপারেশন, হ্যাঁ, লিনিয়ার অপারেশন, মাল্টিপ্লিকেশন আর সামেশন করলে আমরা অ্যাকচুয়ালি একটা লাইন ফিট করতে পারি, আমরা এরকম কার্ভ ফিট করতে পারি, আমরা লাইন ফিট করতে পারি কিন্তু আমরা কার্ভ ফিট করতে পারি। তো যখন আমার নন লিনিয়ার সিনারিও থাকবে, তখন আমরা কি করি, এই সামেশনটাকে আমরা একটা নন লিনিয়ার সাম ফাংশনের মধ্যে দিয়ে দিই, দিয়ে y একটা প্রেডিক্ট করি, এবং এই যে টোটাল জিনিসটা, যে প্রথমে একটা লিনিয়ার সামেশন মানে ওয়েটেড এভারেজ, তার সাথে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা নিয়ে আরো অনেক আলোচনা হবে, নন লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে, এই দুইটা মিলায়ে অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল মিন, ওকে? দ্যাট মিন্স আমরা এতদিন ধরে যে লিনিয়ার রিগ্রেশন করতাম, ওই জিনিসগুলোর সাথে ওই সিমিলার সেম লিনিয়ার রিগ্রেশন, তাকে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন করব, কারণ আমরা নন লিনিয়ার ডিপ লার্নিং অ্যাকচুয়ালি নন লিনিয়ার জিনিসের জন্য খুব ভালো, খুব এক্সিলেন্ট চয়েস, কিন্তু আমরা দেখব সিম্পল লিনিয়ার সলিউশনের জন্য, এটা আমরা দেখবো হ্যান্ডস-অন এক্সপেরিমেন্ট করে, যে সিম্পল লিনিয়ার সলিউশনের জন্য ডিপ লার্নিং আদতে ভালো না, ভালো চয়েস, নট গুড এনাফ, ওকে? তো এই জন্য ডিপ লার্নিং ইউজুয়ালি ইউজ করা হয় কমপ্লেক্স নন লিনিয়ার প্রবলেমের জন্য। আমরা কি করি, এরকম আমাদের যে
লিনিয়ার যে রিগ্রেশনটা আছে ওইটাকে অ্যাকচুয়ালি একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা ওয়াই হ্যাট প্রেডিক্ট করি। ওকে, তো এটা হলো ক্লাসিফিকেশনের জন্য। আবার অনেক সময় আমরা দেখা যায় লিনিয়ারটাকেও নেই, তবে ইন্টারনাল কিছু নন লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে। তো এই জিনিসটা হলো আমাদের একটা আর্টিফিশিয়াল নিউরন। তো তাহলে আসলে কোথা থেকে আমরা এই যে এএনএন আসতেছিলাম? তো আর্টিফিশিয়াল নিউরন। তো এরকম অনেকগুলো নিউরন। জি ভাই এখানে তো আবার যে ওয়েটেড ভ্যালু যেটা মানে যেটা আমার নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে ওর নিউ জ্ঞান, আমি যদি বাংলা ভাষায় বলি নতুন যে জ্ঞান সে নিয়ে আসছে সেটা হচ্ছে W1 W2 W3, এবং X1 এর থেকে যখন আমার ওয়াই হ্যাট তৈরি করতেছে তখন তো আবার আরেকটা তৈরি হতে পারে, অর্থাৎ আমার এখানে Y1 Y2 Y3 আসে এবং সেটা W2 আসছে, W1 আসছে, W1 টিল W2 টিল W3 টিল এইভাবে এসে তো আরো বড় হয়, তাই না? মানে ও তো যে বাইরে থেকে যে ডাটা পাচ্ছে সেই বাইরে থেকে ডাটা নিয়ে তো সে ওর জ্ঞানকে আরো বাড়ায় প্যাটার্নের মতো। ওটাই আমি যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। যে আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারি এটা আমি আরো পরে বলবো। যে আপনার x1 সরি w1 x1 w2 x2 w3 x3 এইগুলোকে ডট প্রোডাক্টের একটা সিম্বল আছে, ডট প্রোডাক্ট আমি পরে বলবো আবার নেক্সট ক্লাসে। w ট্রান্সপোজ x বা x ট্রান্সপোজ w ট্রান্সপোজ x, এইটা হলো আপনার এই যে লিনিয়ার ওয়াই হ্যাট, এটাকে এইভাবে লেখা যায় লিনিয়ার ইকুয়েশন। এইটাকে এটা একটা এক্সপ্রেশন, বা এখন বলতে পারেন যে y ডট x ডট প্রোডাক্ট, এটা হলো ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের আরেকটা অর্গানাইজ সিম্বল হলো y ট্রান্সপোজ x। তো এখন আমরা তাহলে আমাদের যে নিউরনটা বলতে পারি এই যে সামটা হইল, এই সামটাকে আমরা একটা নন লিনিয়ার ফাংশন w ট্রান্সপোজ x এর মধ্যে পাঠাই, এবং এইটাই হলো আমাদের নিউরনের ইকুইভ্যালেন্ট ফাংশন। একটা নিউরনের ইকুইভ্যালেন্ট ফাংশন হলো তার মধ্যে লিনিয়ার সাম বা ওয়েটেড সাম প্লাস তার ওয়েটেড সাম, এবং সেটাকে একটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে ইনপুট দেওয়া। এখন নিউরাল নেটওয়ার্ক বলতে আমরা যেটা বলছিলাম যে কানেকশন, যে আপনার কাছে এরকম অনেক নেটওয়ার্ক থাকবে, অনেক ধরনের নিউরন থাকবে। ধরেন আমার কাছে এরকম কয়েকটা আছে, ধরেন এইখান থেকে x1, এইখান থেকে x2, এইখান থেকে x3 আসবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা করি আমরা প্রত্যেকটা নিউরনে সবার ইনপুট গুলো এইটা এইটা এবং তাদের অ্যাসোসিয়েটেড ওয়েট, এবং ম্যাথমেটিক্সটা একটু ডিফিকাল্ট, একদিন আমি করাবো, আজকে না নেক্সট ক্লাসে অ্যাসাইন করা। তো না জানলেও প্রবলেম না খুব একটা, কিন্তু একটু হাতে কলমে একবার করা উচিত, মানে আপনি একবার অন্তত এক্সপিরিয়েন্স করলেন জিনিসটা কেমন হয়। তো তখন এইগুলো হলো এক একটা লেয়ার, যে এটা হলো রিয়েল ওয়ার্ল্ডের ইনপুট, এগুলো হলো আমার ইনপুট। আর এই চয়েসগুলো আমাদেরকে করা শিখতে হবে, যে আমার এইটা একটা নিউরন, এই নিউরন অ্যাকচুয়ালি কি করবে, সে একটা ডাবল ট্রান্সপোজ এক্স ক্যালকুলেট করবে, এই নিউরন একটা ডাবল ট্রান্সপোজ এক্স ক্যালকুলেট করবে, এই নিউরন একটা ডাবল ট্রান্সপোজ এক্স ক্যালকুলেট করবে। এইবার ক্যালকুলেট করে ওই যে ওয়াই হ্যাটটা সে দেয়, ওইগুলোকে আমরা এখন ইন্টারনালি বলবো এগুলো এ। ধরেন এটা প্রথম নিউরন a1 a2 a3, দ্যাট মিন্স এগুলা এখন হলো এক্স এর, এগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন। এই যে সিগমাটা, এটা হচ্ছে সিগমা, এটা মানে জেনারেল একটা সিম্বল, এটার অনেক ভেরিয়েশন আছে, এইটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, আর ও যে আউটপুটটা, ওই আউটপুটটাকে বলা হয় অ্যাক্টিভেশন। এটাকে আপনারা ওয়াই হ্যাটের মতো চিন্তা করতে পারেন, কিন্তু আমরা এখানে নিউরাল নেটওয়ার্কের জন্য একটা স্পেসিফিক কিছু সিম্বল ইউজ করব, এগুলো ইম্পর্টেন্ট। আপনি যেহেতু আপনার হাতে কলমে কখনো হয়তো করা লাগবে না, কিন্তু এইগুলা জানা খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস করা, আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখেন এই যে এওয়ান গুলো বেরোলো, এখন এইগুলাকেও একই ভাবে আমি এরকম প্রত্যেকটা নিউরনের মধ্যে দিয়ে দিই। ওকে, তো ধরেন যে আপনার বিটা এখানে যাবে, এখানে যাবে। তো তাহলে আমার আদতে কি দাঁড়াচ্ছে? খুব সিম্পল জিনিস, যে আমি এইখানে একটা লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেট করতেছি, এইখানে অনেকগুলো লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেট করে তাদেরকে, এবং এই নিউরনের মধ্যে প্রথমে একটা লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেট হচ্ছে প্রত্যেকটা নিউরনের জন্য, প্রথমে একটা লিনিয়ার মানে আপনার সাম ক্যালকুলেট হচ্ছে, তারপর সেটাকে নন লিনিয়ার ট্রান্সফরমেশন করে অ্যাক্টিভেশন করাচ্ছে। এইবার ওই অ্যাক্টিভেশন গুলোকে আমরা পরবর্তী আরো নিউরনের মধ্যে দিচ্ছি অ্যাজ ইফ দে আর অলসো ভিতরে। আমি যদি এটাকে কভার করে দিই, এই জিনিসটাকে যদি আমি কভার করে দিই, তাহলে a1 a2 a3 এটা যে এর অ্যাক্টিভেশন, এটা জানার তো কোনো ওয়ে নেই। আমি যদি এখান থেকে আপনাকে বলি যে এটা শুরু, তাহলে
x1 অ্যাকচুয়ালি কোনটা অ্যাক্টিভেশন আর কোনটা ইনপুট এটা আপনার কাছে জানা, এটা এই নিউরনের কাছে কিছু ম্যাটার করে না। এই নিউরনের কাছে এরাই ইনপুট, এই তিনটা নিউরনের কাছে এরাই সবাই ইনপুট। কিন্তু মজার ব্যাপার হলো এই ইনপুট গুলা অ্যাকচুয়ালি অরিজিনাল ফিচার থেকে ডিরাইভ করা, দ্যাট মিন্স এইগুলো হলো আমার ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ার্ড ফিচার, যেটা আমি গত ক্লাসে আরো হাই লেভেলে পড়াচ্ছিলাম। ওকে, যে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং যেটা আমাদের করা লাগে ওইটা নিউরাল নেটওয়ার্ক অটোমেটিক্যালি করে দিচ্ছে। সেই যে ইন্টারনালি ফিচারগুলোকে ট্রান্সফর্ম করতেছে, ট্রান্সফর্ম করলে তাহলে নতুন নতুন ফিচার তৈরি হচ্ছে এবং তার প্রয়োজন মতো সে ফিচার তৈরি করতেছে। এখানে আমার নিজে সাউন্ড কমে যাচ্ছে আর একটা প্রবলেম সাউন্ড ভাইয়া এটা কিছুই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না এটা। এটা মাথায় ঢুকতেছে না। আচ্ছা তাহলে একটু ব্রেক নিই, ব্রেক নিয়ে আমরা এই জিনিসটা আবার একটু পড়ি। হ্যাঁ, এটা ঢুকাইতে হবে মাথায়। হ্যাঁ, তাহলে একটু ব্রেক নিই, 4-5 মিনিট পরে আমরা আবার শুরু করি। হুম, জাহিদ ভাই, জি আপনি যে রান্নার উদাহরণ দেন, অথবা আমরা খাবার যে টেস্ট করি, টেস্ট বার কিভাবে কাজ করে সেরকম রিয়েল লাইফ উদাহরণ দেন, তাহলে সবাই তাহলে ডাব্লু ফর্মুলাতে হ্যাঁ, অনেক কমপ্লেক্স লাগবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মনে করেন আপনি খাবার বুঝি, টক খাবার বুঝি, খাবার মিষ্টি খাবার বুঝি, তারপর তিনটা মিলে ব্লেন্ড করলে কি খাবার তৈরি হয় সেটা বুঝি, এর সাথে গরম দিলে কি হয় তা বুঝি, এভাবে বুঝান তাহলে সবাই বুঝে ফেলবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে আমরা একটু ব্রেক নিই, তাহলে আবার ফিরে আসতে হবে, আমি দেখি আমি কিছু এক্সাম্পল বের করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে, ভালো। জাহিদ ভাই, আমি একটা কথা বলছি।